নমস্কার, আমি অজিত ব্যানার্জি আপনাদের সকলকে জ্যোতিষী টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আমি আজকে জটক বিচারের পঞ্চম ভাগ নিয়ে আলোচনা করব। এই পঞ্চম ভাগে আমি দম্পতির মানসিক মিল অর্থাৎ পরস্পরের চন্দ্রের মিল, দৈহিক মিল অর্থাৎ পরস্পরের লগ্নের মিল এবং আত্মার মিল অর্থাৎ পরস্পরের রবির মিল নিয়ে আলোচনা করব। আমি জটক বিচার 6টি ভাগে অর্থাৎ 6টি ভিডিওতে আলোচনা করব বলেছি। প্রথম ও দ্বিতীয় ভাগে জটক বিচারের অষ্টকূটের 8টি কূটের নিয়ম নিয়ে আলোচনা করেছি। তৃতীয় ভাগে দম্পতির দরিদ্র যোগ, অকাল মৃত্যু, অকাল বৈধব্য যোগ নিয়ে আলোচনা করেছি। চতুর্থ ভাগে দম্পতির পরস্পরের চরিত্র দোষ এবং অনপত্য দোষ নিয়ে আলোচনা করেছি। আজ এই পঞ্চম ভাগে আমি দম্পতির মানসিক মিল, দৈহিক মিল, আত্মার মিল নিয়ে আলোচনা করব এবং ষষ্ঠ ভাগে তাদের মানসিক মিল, দৈহিক মিল এবং আত্মার মিল না হলে কি ফল হবে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি যে স্মৃতিশাস্ত্রের অন্তর্গত নারী নক্ষত্র ঘটিত অষ্টকূট জটক বিচার ভাগ্যফল বিচারের তুলনায় অধিক স্থূল বিচার। জ্যোতিষের প্রবর্তক যে 18 জন ঋষি আছেন তাদের প্রণীত জ্যোতিষ গ্রন্থে এবং জৈমিনীয় সূত্রে নারী নক্ষত্র ঘটিত অষ্টকূট বিবাহ মিলনের কথার উল্লেখ নাই। বিশেষত জন্ম সময়ের গ্রহ সংস্থান হইতে মানবের ভাগ্যফলের বিচারের তুলনায় নারী নক্ষত্র ঘটিত অষ্টকূট বিবাহ মিলনের কোনো যুক্তিসঙ্গত গুরুত্ব থাকে না। গণমিলনে নররাক্ষস হইতে দম্পতির অকাল মৃত্যুর কোনো ন্যায়সঙ্গত যুক্তি পাওয়া যায় না। এগুলি লৌকিক বিচারে একটা আতঙ্কের কারণ সৃষ্ট হইয়া বহুদিন যাবৎ চলিয়া আসিতেছে। কেবলমাত্র রাজজটক মিলনে পরস্পরের জন্মচন্দ্র অর্থাৎ মনের সাম্যলক্ষণের পরীক্ষায় অষ্টকূট বিচারের ভিতরে মাত্র রাশিকূট গণনা গ্রহণযোগ্য। সুতরাং শুধুমাত্র অষ্টকূট বিচারের উপর নির্ভর করে বিবাহের জটক মিলনের সিদ্ধান্তে উপনীত হওয়া সমীচীন নহে। ঋষিগণ বিবাহের জটক মিলনে 5 ধরনের প্রধান বিচার করতে বলেছেন, অর্থাৎ দম্পতি পরস্পরের দরিদ্র দোষ, অকাল মৃত্যু, অকাল বৈধব্য, চরিত্র দোষ এবং অনপত্য দোষ। এই 5টির যে কোনো একটি একজনের থাকলে বিবাহ বর্জনীয়। এই 5 প্রকার দোষ বর্জিত মিলনের পর মূল প্রকৃতি এবং মনের সাম্যলক্ষণ পরীক্ষা করিয়া বিবাহ মিলনের ব্যবস্থা আবশ্যক। লগ্ন হইতে মূল প্রকৃতি এবং স্থূল শরীর এবং চন্দ্র হইতে মন বিচার করা হয়। সুতরাং লগ্ন ও চন্দ্র উভয়ের সাম্যলক্ষণ পরীক্ষা বিচার করিলে বাকি নারী নক্ষত্র ঘটিত অষ্টকূট বিচারের বিশেষ প্রয়োজন হয় না। এখন মানসিক মিল, দৈহিক মিল, আত্মার মিল নিয়ে কিছু বলবো। মানসিক মিল হচ্ছে চন্দ্রের সঙ্গে চন্দ্রের মিল, দৈহিক মিল হচ্ছে লগ্নের সঙ্গে লগ্নের মিল, আত্মার মিল হচ্ছে রবির সঙ্গে রবির মিল। মানসিক মিল অবশ্যই একটি বড় দিক। মানুষ হলো মন, শরীর ও আত্মার অবিচ্ছেদ্য মেলবন্ধনের ব্যক্ত রূপ। শরীর, মন ও আত্মার সুস্থতাই মানুষের সুস্থতা। জ্যোতিষে শরীর হলো লগ্ন, মন হলো চন্দ্র এবং রবি হলো আত্মা। সুতরাং কোনো মানুষের সঙ্গে মানুষের মিলনের সুস্থতা এই 3-এর মেলবন্ধনের সামঞ্জস্যতাতেই নির্দেশ। শারীরিক অবদানেরও একটি উল্লেখযোগ্য ভূমিকা নর ও নারীর পারস্পরিক যৌন মিলনে একান্তভাবে থাকে। শারীরিক মিলের বা আসক্তির সম্মোহিক দিকটি লগ্ন কেন্দ্রিক, তাই লগ্নভিত্তিক মিলের দিকটিও দেখতে হবে যে পরস্পরের স্বকীয়তা ও সচেতনতা যাতে পরস্পরের মধ্যে সংঘাতের পরিবেশ বা পরিস্থিতি তৈরি না করে। এই ভাবটাকে ব্যক্তিত্বের কারক গ্রহ রবির অবস্থান থেকেই বিচার করতে হয়। রবি আত্মার কারক। আমাদের মন ও শরীরের সকল ধর্ম, আচার আচরণ ব্যক্তিত্বের প্রভাবেই উদ্ভাসিত হয়।
সুতরাং জাতচক্রে রবির পারস্পরিক অবস্থানের সুন্দর ও সামঞ্জস্যপূর্ণ বৈচিত্র্যের নিরিখে এই ভাবের দিক খোঁজা এবং পারস্পরিক ব্যক্তিত্বের দিকটি পরস্পরের সহায়ক রূপে চিহ্নিত করা। চন্দ্রশুদ্ধি নির্ণয়ে যে কয়টি ভাব বা স্থান আলোচিত হয়েছে তার সব কয়টি ভাব স্থান নেই ভকুটে বা রাশিকুটে দেখতে হয়। 1 নম্বর হচ্ছে নরনারীর জন্মরাশি এক রাশি কিনা, 2 নম্বর হচ্ছে নরনারীর জন্মরাশি পরস্পর সপ্তমে আছে কিনা, 3 নম্বর নর ও নারীর জন্মরাশি পরস্পরের চতুর্থ ও দশম স্থানে আছে কিনা, 4 নম্বর হচ্ছে নর ও নারীর জন্মরাশি পরস্পরের পঞ্চম ও নবম স্থানে আছে কিনা, 6 নম্বর হচ্ছে নর ও নারীর জন্মরাশি পরস্পরের তৃতীয় একাদশ স্থানে আছে কিনা, তারপরে হচ্ছে নর ও নারীর জন্মরাশি পরস্পরের ষষ্ঠ অষ্টম স্থানে আছে কিনা, তারপরে নর ও নারীর জন্মরাশি পরস্পর দ্বিতীয় ও দ্বাদশ স্থানে আছে কিনা। বকুটে চন্দ্রভিত্তিক অবস্থানের নিরিখে এই 7টি বিষয় বিবাহ ইচ্ছুক নরনারীর মিলের ক্ষেত্রে দেখতে হবে। 7টি বিষয় হচ্ছে পরস্পরের এক রাশি কিনা, পরস্পর সপ্তমে আছে কিনা, পরস্পর চতুর্থ দশম স্থানে আছে কিনা, পরস্পর পঞ্চম ও নবম স্থানে আছে কিনা, পরস্পর তৃতীয় একাদশ স্থানে আছে কিনা, পরস্পর ষষ্ঠ অষ্টম স্থানে আছে কিনা, পরস্পর দ্বিতীয় ও দ্বাদশ স্থানে আছে কিনা। এখন আমরা পরস্পরের চন্দ্রের অবস্থান নিয়ে আলোচনা করব। চন্দ্রের অবস্থানে ওই 7টি বিষয় নিয়ে আলোচনা হবে। পরস্পরের চন্দ্র এক রাশিস্থ হলে দম্পতির মানসিক ধারা পরস্পরকে সমর্থন করে পরিচালিত হবে, অর্থাৎ মনের মিল হবে। পরস্পরের চন্দ্র সমসপ্তক হলে দম্পতির মানসিক কাঠামো পরস্পর বিরোধী হলেও বা মনোবৃত্তির ভিন্নতা থাকলেও পরস্পর সামঞ্জস্য করে চলবে। পরস্পরের চন্দ্র চতুর্থ দশম হলে পরস্পর মানসিকভাবে পরস্পরকে মানিয়ে চলার এবং পরস্পরকে সহযোগ দেবার, সংশোধিত করার চেষ্টায় থাকবে, যেমন তেমনি সমন্বয় সাধনেরও মনোভাব দেখাবে এবং উভয়ই বৈষয়িক ও অবৈষয়িক ক্ষেত্রে পরস্পরকে সহযোগ দেবার চেষ্টা করবে। পরস্পরের চন্দ্র নবম পঞ্চম হলে পরস্পরের মানসিক দিকটি পরস্পরকে স্বাচ্ছন্দ্যভাবে সাবলীলভাবে মেনে নেবার ভাবনায় থাকবে। একজন অপরজনের মনোবেদনার কারণ হবে না বা মনোবেদনার কারণ হওয়ার চেষ্টা করবে না। পরস্পরের চন্দ্র তৃতীয় একাদশ হলে পরস্পর বৈষয়িক ক্ষেত্রে পরস্পরকে প্রগতির বৃদ্ধির চেষ্টায় সহযোগ দেবে, অগ্রগতির ক্ষেত্রে সহায়ক ভূমিকা দেওয়ার চেষ্টা করবে, মানসিক তুষ্টির ক্ষেত্রে পরস্পরকে সহযোগ দেবার মানসিকতা যুক্ত হবে। পরস্পরের চন্দ্র ষষ্ঠক হলে পরস্পর বৈপরীত্যের মধ্যে মিল হয়, অর্থাৎ কখনো মিল কখনো অমিলের সম্মিলিত রূপ থাকে। এই ঝগড়া এই মিলের একটি সুন্দর ছন্দ থাকে। খুনসুটির সঙ্গে পারস্পরিক মিলের সুসামঞ্জস্যপূর্ণ সৌন্দর্য হয়। পরস্পরের চন্দ্র দ্বিদ্বাদশ হলে পরস্পর অমিলের ভাবনাগুলিকে নিয়ে ব্যস্ত হবার মানসিকতা থাকে না। একজনের সঙ্গে অন্যজনের মানসিক অমিলের পরিবেশ হলে তা দীর্ঘস্থায়ী হয় না। পরে একজন আর একজনের মত মেনে নেয় বা উভয়ই পাল্টে পরিবর্তিত হয়ে সমন্বয় করে ফেলে বা একজনের মত অন্যজনে মেনে নেয়। এখন আমরা লগ্নের অবস্থান নিয়ে আলোচনা করব। দৈহিক সম্পর্কের দিকটি পারস্পরিক মিলে সঠিকভাবে হবে কিনা তা লগ্ন থেকে বিচার্য। স্বাস্থ্য বিচার অন্যভাবে আছে। ভকুটে যে লগ্ন ভিত্তিক বিচারধারা, তা থেকে দম্পতি পরস্পরের দৈহিক মিলের ক্ষেত্রে কিরকম মনোভাব নেবে তারই দিক নির্দেশ ভাবনা নেওয়া যায়।
লগ্ন মনোবৃত্তির গৃহ। তাই দৈহিক সম্পর্কের বিষয়ে মনোবৃত্তির যে ভাব তারই নির্দেশনা খোঁজাই হলো লগ্নভিত্তিক ভকুটের বিচার। এই 7টি ক্ষেত্রে পরস্পরের লগ্নের অবস্থানের ফল কি হবে সেটা আমাদের দেখতে হবে। পরস্পরের লগ্ন এক রাশিস্থ হলে পরস্পরের দৈহিক মিলের চাহিদার টানটি পরস্পরকে সুখী করার পক্ষে থাকে। পরস্পরের লগ্ন সমসপ্তক হলে চাহিদা পূরণে প্রায়শই ব্যতিক্রম থাকে। এই ব্যতিক্রমী ভাব নিরসনের চেষ্টা ও তার মধ্যে সামঞ্জস্যতা বিধানের চেষ্টা উভয়ের মধ্যে থাকে, যার ফলে দম্পতি তাদের মধ্যেকার বৈপরীত্যের দিকটিকে মানিয়ে চলতে সক্ষম হয়। আমাদের মনে রাখতে হবে, দৈহিক সম্পর্কের মাধ্যমেই দম্পতি তাদের অনেক ব্যক্তিগত মানসিক ক্ষোভকে অবসিত করার সুযোগ পায় বা সুযোগ লাভ করে। ফলে লগ্নের সঙ্গে লগ্নের মিল দেখতেই হয়। পরস্পরের লগ্ন চতুর্থ দশম হলে পরস্পর পারস্পরিক সহযোগিতায় দৈহিক সম্পর্কের ভূমিকা নির্বাহ করার ক্ষমতা বা মানসিকতা লাভ করে। পরস্পরের লগ্ন নবম পঞ্চম হলে পরস্পরের দৈহিক সম্পর্কের দিকটি স্বাচ্ছন্দ্যকর ও সাবলীলতার ধর্মযুক্ত হয়। পরস্পরের লগ্ন তৃতীয় একাদশ হলে একে অপরের দৈহিক সম্পর্কের দিকটি ক্রমশই প্রয়োজন মাফিক উপভোগের চেষ্টায় যত্নবান হওয়ার মানসিকতা যুক্ত হয়। পরস্পরের লগ্ন ষড়াষ্টক হলে দৈহিক সম্পর্কের দিকটিতে কখনো অনীহা কখনো প্রাবল্যতার পরিবেশ থাকে। এই অনীহা ও প্রাবল্যতার তালমেলের বাঁধনীতেই পারস্পরিক দৈহিক সম্পর্কে মিলনভাবের সামঞ্জস্যতা থাকে। পরস্পরের লগ্ন দ্বাদশ হলে দৈহিক সম্পর্কের দিকটি পরস্পরের পরিপূরক হিসাবেই পরিচালিত হয় এবং নানান পরিবর্তনের ধারায় বিকশিত হয়ে চলার ভাব নেয়। এখন আমরা রবির অবস্থান নিয়ে আলোচনা করব। রবি আত্মার কারক। এইখানে আত্মাকে আধ্যাত্মিক অর্থের ব্যঞ্জনায় ধরলে চলবে না। ইদানিংকালে প্রাপ্তবয়স্ক নরনারীরই বিবাহ বিধিসম্মত হওয়ায় স্বকীয়তাযুক্ত বর কন্যার বা ব্যক্তিত্ব সম্পন্ন বর ও কন্যার ক্ষেত্রে রবি কেন্দ্রিক বিচার অবশ্যই গ্রহণীয় হয়েছে। প্রাচীনকালে কন্যার বিবাহ বাল্যকালে হইত বলিয়া রবি কেন্দ্রিক বিচার দরকার হইত না। আমরা এখন দেখব এই 7টি ক্ষেত্রে পরস্পরের রবির অবস্থানের ফল কি হবে। পরস্পরের রবি এক রাশিস্থ হলে পরস্পরের ব্যক্তিত্বের সংঘাত ঘটবে না। ব্যক্তিত্ব প্রায় সমপর্যায়ের বাঁধনি নিয়েই বর্তমান থাকে। পরস্পরের রবি সমসপ্তক হলে পরস্পরের ব্যক্তিত্ব স্বকীয়বোধ এক না হলেও তা পরস্পরের ক্ষেত্রকে দূষিত করবে না, সামঞ্জস্য রাখার চেষ্টা করবে। পরস্পরের রবি চতুর্থ দশম হলে পরস্পরের ব্যক্তিত্ব স্বকীয় ভাবনাবোধ সচেতনতা পরস্পরকে সহযোগিতা দেওয়ার ধর্মে থাকবে। ফলে পারস্পরিক ব্যক্তিত্বের সামঞ্জস্যপূর্ণ স্থিতি ও শ্রীবৃদ্ধির ক্ষেত্রে সহায়ক ভূমিকা নেবে। পরস্পরের রবি নবম পঞ্চম হলে পরস্পরের ব্যক্তিত্বের সংঘাত ঘটে না। পরস্পরই নিজেদের অবস্থান বোধ সচেতনতা নিয়ে সাবলীল স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। পরস্পরের রবি তৃতীয় একাদশ হলে দম্পতির পরস্পরের ব্যক্তিত্বের নিজস্ব বোধের বিভিন্নতা থাকা সত্ত্বেও তারা পরস্পরে যাতে তাদের ব্যক্তিত্বের শ্রীবৃদ্ধি ও উন্নতি হয় সেই বিষয়ে সচেষ্ট থাকবে এবং সহযোগ ও সহযোগিতায় পরস্পরকে তুলে ধরার মানসিকতা যুক্ত হবে। পরস্পরের রবি ষড়াষ্টক হলে, ষড়াষ্টক মানে ষষ্ঠ অষ্টম হলে ব্যক্তিত্বের ভিন্নতা দম্পতির মধ্যে থাকবে। উভয়ই নিজের বোধ প্রতিষ্ঠা ও ব্যক্তিত্বকে তুলে ধরার চেষ্টায় থাকবে, যার ফলে মনে হবে তারা পরস্পরকে নিজস্ব বোধে তুলে ধরতে প্রকাশ করতে প্রতিষ্ঠিত করতেই ব্যস্ত। কিন্তু এই ব্যস্ততা তাদের
পারস্পরিক সম্পর্কে সহযোগের সহায়তার ক্ষেত্রকে দূষিত করবে না। অনেক ক্ষেত্রে অনেক কিছু ছেড়ে বাদ দিয়ে এবং নিজের ক্ষতিকেও মেনে তারা পরস্পরকে সহায়তা দেওয়ার চেষ্টায় থাকবে। পরস্পরের রবি দ্বিদ্বাদশ হলে পারস্পরিক ব্যক্তিত্বের পরিবেশ ভিন্নতর হলেও পরস্পরের সহযোগী ও বিকাশী চেষ্টায় রত হওয়ার মানসিকতা যুক্ত হবে। আমি আজকে জটক বিচারের পঞ্চম ভাগ নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। এই পঞ্চম ভাগে আমি দম্পতির মানসিক মিল অর্থাৎ পরস্পরের চন্দ্রের মিল, দৈহিক মিল অর্থাৎ পরস্পরের লগ্নের মিল এবং আত্মার মিল অর্থাৎ পরস্পরের রবির মিল নিয়ে আলোচনা করেছি। এরপর ষষ্ঠ ও শেষ ভাগে তাদের মানসিক মিল, দৈহিক মিল এবং আত্মার মিল না হলে কি ফল হবে সেটা নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই চ্যানেল। ইফ ইউ লাইক দ্য কন্টেন্টস অফ মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব। ভালো থাকবেন। নমস্কার।